কালকে ভাবছি আমি গ্রামের বাড়িতে যাব, কারণ আমার গ্রামের বাড়িতে না গেলে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। আমার শ্বশুরমশাই যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, কারণ সেই এফেক্টটা আমার সংসারে এসে পড়ছে। আমার শ্বশুর তো মরে গেছে, মরে সে স্বর্গে চলে গেছে, কিন্তু সে উনি যে পাপ করেছে সেই পাপের ভাগিদার আমরাও হয়ে গেছি, কারণ আমার সংসারে এখন সেই পাপ লেগে গেছে। কারণ রমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার সংসারটা এখন ভালো যাচ্ছে না। সংসারে শুধু অশান্তি, ঝামেলা, মুখ কালাকালি, মন মানসিকতা ভালো যাচ্ছে না। কিন্তু আমার শ্বশুরের ওই পাপ আমি প্রায়শ্চিত্ত আমি অবশ্যই করব। আমি কালকেই গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে গিয়ে আমার শ্বশুরের পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করে আসব। দেখি আমার সংসারে শান্তি আসে কিনা। এই রামা! হ্যাঁ মা। বলছি শোনো, কাল সকাল সকাল রেডি হয়ে নেবে, আমরা গ্রামের বাড়িতে যাব। মা, গ্রামের বাড়িতে? তুমি তো জানো একদম আমার অপছন্দ, ওখানে আমার একদম ভালো লাগে না, আমার দম আটকিয়ে আসে, আমি যেতে পারবো না। যখন আমি বলেছি গ্রামের বাড়িতে যাব তো যাব, শুনেছো আমার কথা? সব ঠিক আছে মা, কিন্তু কদিনের জন্য বলো তো? বেশি দিনের জন্য নয়, মাত্র 10 দিনের জন্য যাব, বুঝতে পেরেছো? যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে, যেতে হবে। যাও, সকাল সকাল শুয়ে পড়বে রাত্রে, কারণ ভোরবেলা বেরিয়ে যাব, বুঝতে পেরেছো? মা, মাত্র 10 দিন, কিন্তু ঠিক আছে, 11 10 দিনের দিন। মাথায় কিন্তু আমি অন্য বাড়ি থাকতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। অধৈর্য, আমার একদম ভালো লাগে না তোমার এই গ্রামে থাকতে, গোবিন্দপুর গ্রাম বাড়িতে। বাবা রানু, বাবা রানু। হ্যাঁ মা। এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস বাবা রানু? মা আমি গরু খাওয়া সেই ঘাসগুলো সব কেটে নিয়ে আসি মা। সত্যি রনু, তোকে দেখি আর আমি অবাক হয়ে যাই। তুই এত শিক্ষিত ছেলে হয়ে এত পড়াশোনা শিখে তুই এই ছাগল গরু ঘাস পাতা নিয়েই পড়ে আছিস এখানে, বলতো? হ্যাঁ মা, শিক্ষিত হয়েছে বলে কি মা গরু ছাগল পোষাবে না মা? পোষা যাবে না কেন, কিন্তু তুই এটা শিক্ষিত ছেলে, তুই অন্য কিছুও তো ভাবতে পারিস। তো শোন না, তুই যে যাচ্ছিস মাঠে, তুই কি ওই রাহুলদের বাড়ির সামনে দিয়ে যাবি? হ্যাঁ মা, আমি ওদিক দিয়ে মাঠে যাবো। তো শোন, এই 400টা টাকা রাহুলের মাকে দিয়ে দিস তো, নে। মা, তুমি আবার লোকে টাকা ধার দিচ্ছ মা? এই টাকা ধার দিতে দিতে না মা, এই বাবা কিন্তু নিঃস্ব হয়ে গেছে, তুমি আবার লোকে টাকা ধার দিচ্ছ। আরে আগে ধার নিয়েছিল, কিন্তু এই টাকাটা ধার দিচ্ছি না আমি, এটা আমি ওদের উচ্ছে দিচ্ছি। ওই রাহুলের মা বলছিল ওর ছেলের স্কুলে যাওয়ার জন্য পরীক্ষা, কিছু টাকা দরকার, তাই আমি উচ্ছে দিলাম। কার উপকারে যদি লাগে তো কি হয়েছে না, পরীক্ষা দিতে যাবে ও, যদি পরীক্ষায় পাশ করে একটা চাকরি বাকরি পায়, যদি ভালো ছেলে হয়, তাই জন্যই দিয়ে দিলাম। আর এই জিনিসটা আমি কিন্তু তোর বাবার কাছ দিয়েই শিখেছি, ঠিক আছে? বলিস না ওরকম, দিতে দিতে তোর বাবা নিঃস্ব হয়ে গেছে। কে বলেছে? দেখেছিস, ভগবান এখনো আছে, তাই আমাদের দিন তো কেটেই যাচ্ছে রে। তোর বাবা এরকম পরের উপকার করতে খুব ভালোবাসতো, তাই সেই গুণটা এখন আমার মধ্যেও এসেছে, আর তোর মধ্যেও যেন থাকে, এটা বলে দিলাম বাবা, ঠিক আছে? ঠিক আছে মা, আমি আসছি, আমি ঠিক আছে, দিয়ে দেবো দিয়ে ঘরে। দিস কিন্তু, ঠিক আছে? আর তাড়াতাড়ি বাড়ি আসিস, হ্যাঁ? ঠিক আছে মা। যা, রোদ্দুরে, এই রোদ উঠে যাবে বেলায়, এখন যাচ্ছে ছেলেটা মাঠে। হ্যাঁ, পড়াশোনা শিখে যে কি করছে ও। দেখেছো মা, এই জন্য আমি গ্রামে আসতে যাই না, আমি এমনি হাঁটতে পারছি না, তার মধ্যে গাড়িটা সেই ওই বাগানের উপরে গাড়িটাকে রেখে এসেছে। এই তো এখানে গাড়ি কোথায় আসবে বল? এই তো, এই দেখছিস তো কোথায় গাড়ি রাস্তা আছে, তো ওখানে রাখবো না তো কোথায় রাখবো বল? কিন্তু মা, আমি তো হাঁটতে পারছি না। চুপচাপ হাঁটো বলে দিলাম, কথা কম বলে চুপচাপ হাঁটো। সারাটা রাস্তা আমার মাথাটা খেয়ে ফেলছে জন্য মেয়েটা। আমি গ্রামে আসি না, আমার গ্রাম একদম অপছন্দ। বললাম তো 10 দিন থাকবো, 11 দিনের মাথায় চলে যাবো বাড়ি। আমি জানি না তুমি যে গ্রামে কি কারণে কিসের জন্য এসছো, আমার একদম ভালো লাগছে না। চলো চলো চলো। আমি বাড়িতে বাপির সঙ্গে বাড়িতে থাকতাম, ওটাই ভালো হতো। উফ, আমার মাথাটা খারাপ করে দিল। আর কত হাঁটবো, তোমার ঢের ঢেরে গোবিন্দপুরে এসে গেছি, কোনটা তোমাদের রাস্তা? আরে অনেকদিন আসি না তো, একটু কেমন যেন মানে বুঝতে পারছি না, আর এখন অন্যরকম হয়ে গেছে রাস্তাঘাটগুলো, ওই জন্য বুঝতে পারছি না। ওই যে একটা ছেলে ঘাস কাটছে, দেখি চলো ওই ছেলেটার কাছে জিজ্ঞেস করি। আয়, আমার বক বক করিস না, এখানে সবাই চেনে জানে, তুই তো তখন কি বলবে লোকে, বলতো? আয়। কোথায় আসলাম, আর আমার বান্ধবীরা আরে এখন আয় সবাই না। মিলে দীঘায় যাচ্ছে, আর আমি আসলাম ভদ্রের গোবিন্দপুরে। চল আগে, কেন যে গ্রামে নিয়ে এসছে? দেখি ওই ছেলেটাকে জিজ্ঞেস করি। আয়। বাবু, শুনছো? হ্যাঁ বাবু, কাকিমা। বলছি এখানে বাপি ঘোষের বাড়ি কোনটা, চেনো?
কাকিমা আপনারা মনে হচ্ছে নতুন এসেছেন এখানে? নতুন না, আমরা এখানেই থাকতাম। আমার এই মেয়ে যখন ছোট তখন আমরা শহরে চলে গেছি, আচ্ছা আচ্ছা। বুঝেছো? আমাদের এই বাড়ি রয়েছে এখানে। তাই বাপি ঘোষের বাড়ি আমি না ঠিক বুঝতে পারছি না, আসলে অনেক বছর পরে এলাম তো, তাই আমি ঠিক মানে অনেক রাস্তাঘাট অনেক অন্যরকম হয়ে গেছে, তাই বুঝতে পারছি না হ্যাঁ বাবা। ঠিক আছে কাকিমা, আমি বলেছি বাপি ঘোষ বলতে ওই যে শ্যামলী কাকিমা, ওনার বউয়ের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখান দিকেই ডান দিকে বাড়িটা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন বাড়িটা? এই এখান দিকে ডান দিকেই বাড়িটা। কতটা হাঁটতে হবে মা বলো তো? বাড়িতে কেউ আছে কি বা কিছু বলো তো? ও ওনার বাড়িটা তো তালা দেওয়া কাকিমা। ও ওনারা তো নেই, কিন্তু ওনারা তো ওনারা ওনার বাড়িটা দেখাশোনা করার জন্য আমি ওই একটা ফ্যামিলি রেখে গেছি। ওই ওনার স্বামীর নাম হচ্ছে উৎপল। ও আচ্ছা আচ্ছা। ওরা আছে, ওরা দেখাশোনা করে। আমি আসতে পারি না বলে আমি একটা ফ্যামিলি রেখে গেছি, ওরা দেখাশোনা করে। ঠিক আছে বাবা, অনেক হয়েছে, এবার চলো, আমি এই ঠিক আছে রোদে বাবা, দাঁড়াতে ঠিক আছে, পারছি না আসলাম। তো। হ্যাঁ এসো, এই আয় রামা। ইস, এই গ্রামে কেউ আসে নাকি? সেই আমাকে গ্রামে নিয়ে আসলো, যত সব। কত দূর বলো তো? বাবা এই তো চলে এসেছি, আয় আর একটুখানি আয়। বাবা রে বাবা, এই যে আসলাম তোমার এই গ্রামে, আমার তো একটু ভালো আয় আয় লাগছে আয়, না। কথা বলিস। কি আপনি কি সময় জেঠিমা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো চিনতে পারছি না মা। হ্যাঁ জেঠিমা, আমি উৎপলের মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। বলছি কি, আপনাদের ওই ঘরটা পরিষ্কার করে একদম ঝকমক করে রেখেছি, এমন রান্না বান্না সব করে রেখেছি, ঠিক বুঝেছেন আছে ঠিক জেঠিমা? আছে ঠিক আছে ঠিক আছে, চল। দাঁড়াও, কোথায় চলবো আমি? বলছি বাড়িতে এসি লাগানো আছে, এসিটা ঠিকঠাক মতন চলছে তো? আর সুইমিং পুল আছে তো? আমার আবার রাত্রেবেলা একটু পুকুরে না, মানে সুইমিং পুলে না নামলে কিন্তু আমার আবার হয় না। না, এসি নেই, তবে ওই ঘরের দরজায় জানলা খুলে দেবেন, দেখবেন এত প্রকৃতির ঠান্ডা হাওয়া ঢুকবে না, এসির থেকেও অনেক বেশি। আর আপনি বলছেন তো দিদিভাই সিম্পল, সেটাও নেই, পুকুর, বড় পুকুর আছে পাশে। কে দিদি ভাই? আমাকে কোনো দিদি ভাই ঠাই বলে ডাকবে না। উফ বাবা। আমি কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে বয়স্ক লাগছে? বয়স্কদের আন্টি দিদি ভাই ডাকে, আমি কোনো বয়স্ক? হ্যাঁ, তোমার মনে ও। হচ্ছে? দাঁড়াও না মা, মনে হচ্ছে আমি কোনো চল, এই বয়স্ক? চল, না চল। না, আমাকে কি বলে ডাকবে? দিদিমণি, নালে ম্যাডাম বলে ডাকবে। ঠিক আছে তোমার এই দিদিমণি। কথাটা মগজের মধ্যে ঢুকিয়ে নিও, ঠিক আছে? দিদিমণি, আমি দিদিমণি ও বলেই চ চ ডাকবো। এই চল। জন্য তোমাদের গ্রামে আসি না, আমাকে একটা বয়স্ক দিদি ভাই বানিয়ে দিল। আচ্ছা চল চল, বাবা রে বাবা, এসো মা, এসো হ্যাঁ এসো, চলো জেঠিমা। চ। এ পূজা, তুই হনমে কোথায় যাচ্ছিস তুই? আর বলো না, ওই যে বাপি কাকাদের বাড়িতে, যে বাড়িটা দেখাশোনা করি আমরা, বুঝেছো? সেই বাড়িটাতে সোমা জেঠিমা এসছে, বুঝেছো? ও আর আমার ওনার মেয়েও এসছে। আরে বাবা, আমার কাছে তো জিজ্ঞাসা করেছিল, তা আমি তো ওনাকে ঠিকানা বলে দিচ্ছি। ও, তোমার সাথেও মাঠে দেখা আমি হয়েছিল? ঘাস কাটছিলাম যখন, তখন উনি আমার মেয়ে যাচ্ছে, আমার কাছে জিজ্ঞাসা করেছিল ঠিকানাটা। মেয়েটাকে কত সুন্দর দেখতে না রণদা, বলো? হ্যাঁ। আমি তো কোনোদিন কোনো নায়িকা দেখিনি, তবে ওই সোমা জেঠিমার মেয়েকে দেখে না মনে হচ্ছে কি আমি একটা শহরের নায়িকা দেখছি, জানো না? বলো, তুই খুব এমন সুন্দর বাপ- না? আরে না না, কি সুন্দর ও, ওর ডিমাগ জানিস কত ডিমাগ, হেভি ডিমাগ, আর প্রচন্ড ঘ্যাম দেখা গেল আমাকে। না না, যাই বলো, খুব সুন্দর দেখতে। কিন্তু তুমি কি করছিলে মাঠে? আরে আমি ঘাস কাটতে আছি, আমার গরুকে খাওয়াবো। সত্যি রণদা, তোমাকে যত দেখি না ততই অবাক হয়ে যায়। তুমি কত পড়াশোনা শিখেছো, শিখেও দেখো তুমি গরুর জন্য ঘাস কাটছো, ছাগলের জন্য ঘাস করছো, এই গ্রামে পড়ে আছো। হ্যাঁ, আর কিছু কিছু ছেলে মেয়েদের দেখি অল্প পড়াশোনা শিখে ছোট একটা চাকরি বাকরি পেয়ে যায়, তাদের কত দেমাগ। আর তোমার মধ্যে কোনো অহংকার নেই, কোনো দেমাগ নেই, কিচ্ছু নেই, তুমি সবার সাথে মিলেমিশে চলো। সত্যি রণদা, তোমাকে নিয়ে আমাদের পাড়ায় এত গর্ব করে না সবাই, যে সত্যি রণর মতো একটা ছেলে হয় না। সত্যি খুব ভালো লাগে রণদা তোমাকে দেখে, জানো না যে তুমি এত শিক্ষিত ছেলে হয়েও এই গ্রামে পড়ে আছো। সত্যি বিশ্বাস করো, খুব ভালো ঠিক লাগে। আছে, তুই যা, আমি আবার গরুকে ঘাস হ্যাঁ খাওয়াবো। যাই, ওরা কোল্ড ড্রিঙ্কস আনতে তুই পাঠিয়েছে, cold drinks বুঝেছো? নিয়ে আয়। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা আমার নিয়ে এবার আসি। গরুতে ঘাস খাওয়াবো, যাচ্ছি আচ্ছা পূজা। আচ্ছা, যাও যাও। আর বলিস না, আমি কোথায় এসে পড়েছি। তোরা তো দীঘায় গিয়ে একদম বিয়ারের বোতল নিয়ে সব এনজয় করছিস, আর আমি ঘ্যাট ধরে গোবিন্দপুরে মায়ের সঙ্গে চলে এসেছি। বললাম মাকে যাব না, কিন্তু কি করব, মায়ের বলে তো কোনো কথা বলতে পারি না। আর আমার এনজয়টাই নেই, কি করব, এখানে কোনো কেউ নেই যে আমি কথা বলবো। আর একটা বাড়িতে মেয়ে আছে দেখাশোনা করে, জানিস না, আমাকে তো দিদি ভাই বলে ডাকছে। কি
তোরা দেখবি আমি কোথায় এসেছি, আর দেখে আমাকে লজ্জা দিস না রে যে আমি কোথায় এসে পড়েছি। তাও দেখাচ্ছি, ধর ভিডিও কল করছি, দেখ, দেখেছিস? হ্যাঁ, আমি তো পুরো এখন আম বাগানে আছি। আমার তো একটু ভালো লাগছে না, দেখ, আর তোরা সমুদ্রের পাড়ে বসে আছিস সবাই মিলে, আমার তো একদমই ভালো লাগছে না। হ্যাঁ, এই যে কতগুলো লোকে খেতে কাজ করছে। আরে হ্যাঁ, ধ্যারধারে পুরো গোবিন্দপুর। কেন যে আসলাম আমি, না আসলেই ভালো হতো। আমার তো মনে হচ্ছে এখন তোদের সঙ্গে গেলেই ভালো হতো। হ্যাঁ রে, কি বলছিস? না রে, আমি কি করবো বলতো, আমার তো একদমই ভালো লাগছে না। ম্যাডাম আপনার লাগেনি তো? এই রাস্কেল কোথাকার একটা, মেয়ে ছেলে দেখলে কি গায়ের উপরে ঢলে পড়তে হয়? মা বাবা কোনো শিক্ষা কিছু দেয়নি আপনাকে? অসভ্য ছেলে, রাস্কাল, ইতুর। ইস, নিশ্চয়ই গালাগালি দিচ্ছেন আমাকে। মনে হচ্ছে আমি গালাগালি দিচ্ছি? মনে হচ্ছে আপনার মাথাটা না ধরে চিবিয়ে খেয়ে নি এখন, আমার সেটাই মনে হচ্ছে। উফ, আমার পুরো ড্রেসটাই নোংরা করে দিল। আপনাকে তো দেখে মনে হচ্ছে গ্রামের একটা ভালো কথা। আমরা যে সকালবেলা আসলাম আপনাকে তো দেখলাম ঘাস কাটছিলেন, নিশ্চয়ই এই গ্রামের রাখাল। রাখাল ঘাস কেটে গরুকে খেতে দিচ্ছিল। আপনি কি করে বুঝবেন, হ্যাঁ, যে একটা মেয়ে ছেলেকে সম্মান দিতে হয়? আপনাদের গ্রামে কি কোনো মেয়ে ছেলে সম্মান পায় না? না সুন্দর মেয়ে ছেলে দেখলে গায়ের উপর পড়তে ইচ্ছা করছিল, তা আমাকে ডায়েরি লিখে বলতে পারতেন যে আপনার গায়ের উপর আমার পড়তে ইচ্ছা করছে। অসভ্য, আমার ফোনটাও দিল নষ্ট করে। ঠিক আছে ম্যাডাম, আমি তো অশিক্ষিত, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সত্যি অশিক্ষিত। আমি যে কেন মায়ের সঙ্গে এখানে আসলাম আমি নিজেও জানি না। পুরো গ্রামটাই একটা অশিক্ষিত। শিক্ষা বলতে কোনো কিছু নেই, আপনাদের শিক্ষা না অভাব আছে। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। রাস্কেল ছেলে একটা দিল আমার ফোনটা। আমার ফোনটাই এখন অন হচ্ছে না। যাই মাকে যে বলি যে কোথায় নিয়ে এসে তুমি আমাকে ফেললে। যাই, রমা মা আমার কোথায় যেন একটু বেরিয়েছে, বললো মা আমি একটুখানি গ্রামটা ঘুরে দেখি। এই ফাঁকে যাই, আমি যে কাজের জন্য এসেছি সেটা তো আমাকে করতে হবে। আর রমা মা 10 দিনের বেশি থাকবে না, তাহলে আমার দেখা তো করতেই হবে। সেই গৌরী দেবীর সঙ্গে আমার দেখা না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আগে গৌরী দেবীর সঙ্গে আমি দেখা করে আসি। গৌরী দেবী না? গৌরী দেবী, শুনছেন? গৌরী দেবী, হ্যাঁ, আপনি সোমা বৌদি? আবার আপনি কার সর্বনাশ করতে এসেছেন এই গ্রামে? হ্যাঁ, আর এভাবে বলবেন না। আমার শ্বশুর যে কাজটা করে গেছে আমি তার প্রায়শ্চিত্ত করতে এসেছি দিদি। আপনি আর এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। না না, আপনাদেরকে দেখে আমার ঠিক ভালো ঠেকছে না। আপনারা যে আবার কি করতে এসেছেন, কার সর্বনাশ আবার করবেন, বিশ্বাস নেই আপনাদের। আমার শ্বশুর যে কাজটা করে গেছে তার জন্য আমরা ক্ষণিকের জন্য ভালো ছিলাম, বিশ্বাস করুন গৌরী দেবী, আমরা ক্ষণিকের জন্য ভালো, এখন আর ভালো নেই আমরা। আমার শ্বশুর অ্যাক্সিডেন্টে মারা গেল, আর আমার স্বামী সে তো প্যারালাইসিসে বিছনায় পড়ে আছে। তাহলে আমার শ্বশুর যে কাণ্ড করে গেছে এখান থেকে আমরা তো আর সেই ভালো নেই দিদি, বিশ্বাস করুন। আমি একটা কথা বলবো, আমি এসেছিলাম মানে সেই আমার শ্বশুর যে কাজটা করে গেছে আমি তার প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম। আপনি একটা কথা রাখবেন, আপনি যদি কথাটা রাখেন তাহলে হয়তো কিছুটা আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। আপনার একটা ছেলে আছে না, কি জানি একটা ছেলে আছে না রণ, এই গ্রামেই তো থাকে, হয়তো চাষবাসই করে। তো আমি কিছু টাকা দিতে চাই, 10 লাখ টাকা নিন, তাহলে আপনার ছেলে এখানে একটা বড় ব্যবসা করতে পারবে। না না না, আমরা ওই টাকা কিছুতেই নেব না, ঠিক আছে? আমরা আপনাদের টাকায় হাতও দেব না। আর আমার ছেলে যেরকম আছে সেরকমই থাকুক, আপনাদের টাকার দরকার নেই। আজ আপনাদের জন্য আজকে আমাদের সঙ্গে আমার স্বামীটা নেই, আজকে আমার ছেলেটা বাপ হারা হয়েছে, রনর বাবাটা আমাদের সাথে নেই। আপনাদের জন্য শুধু বাধ্য হয়ে সে সুসাইড করেছে, ঠিক আছে? আপনাদের টাকা আমি কিছুতেই নেব না, তাহলে আপনারা যান। কথা রাখুন, আর একটা কথা রাখুন, আমার
আমার একটা মেয়ে আছে খুবই সুন্দরী, কিন্তু আমার মেয়েটার সাথে তাহলে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন। কি বলছেন সোমা বৌদি আপনি? আপনাদের ঘরের মেয়েকে আমি আমার ঘরের বউ করব? কখনো না, ছি ছি, এই কথা বলবেন না আপনি। আপনি চলে যান এক্ষুনি, এক্ষুনি আমার ছেলে রণ আসবে, ঠিক আছে? ও কিন্তু এই রহস্য জানে না যে কি রহস্য লুকিয়ে আছে ওর বাবার মরার কারণে। ও যদি জানতে পারে যে ওর বাবা আপনাদের জন্য সুসাইড করেছেন, আপনাদের খেয়াল নেই। আপনারা চলে যান, চলে যান বৌদি, একটু আপনি ভেবে দেখুন, আপনি আপনারা একটু- চলে যান। গৌরী আপনাদের দেবী। ভালোর জন্যই বলছি, আপনারা চলে যান। আমার ছেলে জানলে অনেক অশান্তি বাড়বে। চলে যান, একটু আমার ভেবে ছেলে দেখবেন, জানে না। তবুও একবার ভেবে দেখবেন গৌরী দেবী, একটু ভেবে দেখবেন আপনি। আম পড়েছে, হ্যাঁ। সব আমগুলো ঝুড়ে ঝুড়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ। আর একটু বড় হলে তাও এই আমগুলো নিয়ে গেলে বাড়িতে টক ডাল করে খাওয়া যাবে। একদম ভালো লাগে না আমার। এই পূজা, পূজা, হ্যাঁ দিদিমণি, এদিকে। কি হয়েছে দিদিমণি? এই জন্য আমি মায়ের সঙ্গে না এই গ্রামে আসতে চাই না। এই গ্রাম না আমার একদম অপছন্দ। কেন, কি সেই হয়েছে? ছোটবেলা দুবার এসেছিলাম, একদম গ্রামের ছেলেগুলো না একদম অখাদ্য, একদম ভালো না। জানিস তো, আমাকে আমি বান্ধবীদের সবাইকে ভিডিও কল করে আমাদের গ্রামটা দেখাচ্ছিলাম, ওই আমবাগানের কারণে একটা ছেলে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জানিস না আমার কি ব্যথা লেগেছে, জানিস না? অসভ্য, অশিক্ষিত একটা ছেলে। সত্যি রে, তোদের গ্রামের ছেলেগুলো না কোনো শিক্ষা বলতে কিচ্ছু নেই, একদম অশিক্ষিত ছেলে। কে ছিল বলো তো দিদিমণি? আরে ওই ছেলেটা, যেদিন আমরা প্রথমে আসলাম গ্রামে, ওই যে রাখাল ছেলেটা সারাদিন ধান মানে ঘাস কাটে, ও আচ্ছা, ওই যে গরুকে খাওয়ানোর জন্য। ও দিদিমণি বুঝেছি, তুমি রণদার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা অশিক্ষিত ছেলে, কোনো পেটে বিদ্যা বলতে তো কিছুই নেই, কোনো শিক্ষা নেই মা বাবার, না একদম অশিক্ষিত পড়াশোনা না শিখলে মানুষের সঙ্গে ব্যবহারে কথা বলবে কি করে? আগে শিক্ষা বিদ্যাটা শিখতে হয়, তারপর মানুষের শিক্ষা অর্জন করতে হয়। সেটা বলতে তো কিচ্ছু নেই। তো গ্রামের ছেলে মেয়ে কি এরকম অশিক্ষিত? তুইও তো অশিক্ষিত। না দিদিমণি, তুমি জানো রণদা অনেক পূজা! হ্যাঁ। এই তো এই অশিক্ষিত রাস্কেল ছেলেটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেয়েদের গায়ে যে কিভাবে পড়তে হয় না, সেটা ভালো করে শিক্ষাটা আছে। দিদিমণি তুমি ভুল বুঝছো। আর পূজা আমি তো অশিক্ষিত, ছাড় না, খুব তো আমি অশিক্ষিত। যাক, এই একটা জিনিস খুব ভালো লাগলো বাবা দেখে আমি তো আমার। কোনো মেয়েদের সম্মান করতে পারি না, আমি খুবই অশিক্ষিত রে। থাক তুই চুপ। জানিস তো পূজা, একটা জিনিস দেখে তোদের গ্রামটা আমার খুব ভালো লাগলো। কিছু ভালো না লাগুক, যে অন্যায় করে শিক্ষার দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে, যে আমি অশিক্ষিত, মেয়েদের সম্মান করতে পারি না। রাস্কেল কোথাকার একটা। মাকে যে কেন বললাম যে গ্রামে আসতে, মাই ফুট। আর তুই বলতে গেছিস কেন? বলে ও যাও বলুক না। না, না রণদা। না, ও বলছে বলুক না, ও যত খুশি বলুক। আমি বলছি আমি অশিক্ষিত। না রণদা, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তোমাকে এত অপমান করলো, ইয়ে বাবা, তুমি কত শিক্ষিত ছেলে, আর ও কিছু একটু পড়াশোনা জেনেছে বলে রাস্কেল মাস্কেল এসব কী সব তোমাকে বলে গেল। বিশ্বাস করো রণদা, আমার কিন্তু একটু ভালো লাগেনি। 2 দিন এসেছে আমাদের গ্রামে, এসে আবার আমাদের গ্রামের ছেলেদের নামেই উল্টোপাল্টা কথা বলছে। আমার সত্যি বলছি ভালো লাগে। তুমি আমাকে বলতে দিলে না কেন যে তুমিও শিক্ষিত ছেলে? হ্যাঁ, ওনার থেকেও বেশি শিক্ষিত তুমি দিদিমণির থেকেও, ঠিক আছে? দিদিমণি হেভি চটর পটর করে অপমান করে গেল। বিশ্বাস করো ননদা, আমার কিন্তু একটু ভালো লাগেনি। শোনো, কলকাতার মেয়ে তো একটু ডেমাক বেশি, বুঝলি তো? ওর ডেমাক আমি ভেঙে দেবো ওখানে, ঠিক টাইম মতন ভেঙে দেবো। তুই চ। অপমান করলো তা তোমাকে করছে, করুক কিভাবে? না, ও বলতে আছে বলতে দে। তুই চ ভাই চ। জানো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বিদেশে স্যার। ঠিক আছে স্যার, আপনি ওটা ডিল করে দিন। একটা গরিব চাষা ক্ষেত, রাখাল ছেলে সারাদিন ঘাস কেটে বেড়ায়, ও এত ইংলিশ কথা কি করে জানলো? আবার ডিল ফাইনাল 5 লাখ টাকা। মনে হচ্ছে তো প্রচুর শিক্ষিত না হলে তো এত কথা বলতে পারে না। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, আপনি ডিলটা ফাইনাল করে দিন। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। ওকে স্যার, ঠিক আছে। রাখাল ছেলে, এত ইংলিশ শিক্ষিত কথা তুমি কি করে জানলে? এত ইংলিশ কথা এমনভাবে কথা বলছো, এরকম মানে অনেক পড়াশুনো না করলে কেউ তো বলতে পারে না। আর ভালো ইংলিশ মিডিয়ামে না পড়াশুনো করলে এত ইংলিশ কথা কেউ জানতে পারে না। তুমি কি করে জানলে এত ইংলিশ কথা? আরে না না, আমি অশিক্ষিত, আপনি জানেন না, আমি ওই টিভি দেখে দেখে জাস্ট শিখেছি। না,
টিভি দেখে এত ইংলিশ কথা শেখা যায় না। বলুন না আপনি কে? আরে আমি এটা অশিক্ষিত, আমি মেয়েদের সম্মান করতে পারি না, কি বলতে আমি এটা অশিক্ষিত, আমি টিভি দেখে যা এগুলো শিখেছি। বলুন না আপনি, এত হেয়ালি করবেন না। যে এত কথা আর কি 5 লাখ টাকা ডিল ফাইনাল বিদেশ, কিছুই তো বুঝতে পারলাম না। আরে কিছুই না, আমি তো অশিক্ষিত। আর আমি কি বলতো, আমি খুব ব্যস্ত আছি, আমি আসি, ঠিক আছে? শুনুন না, না, কথাটাই বললো না, না শুনে চলে গেল। কিন্তু একটা মানুষ এত শিক্ষিত না হলে এত কথা ভালোভাবে বলতে পারে না। আমার কি জিজ্ঞাসা করতে পারে, সেদিনকার পূজা কি একটা বলতে চাইলো, ও এসে পূজাকে ওকে এসে আটকিয়ে দিল, কিন্তু পূজা কিছুতেই বললো না। বরঞ্চ আমি পূজার কাছেই যাই, জিজ্ঞাসা করি। আমি যার জন্য এসেছি সেই প্রায়শ্চিত্ত আমি আর করতে পারলাম না। জেঠিমা, জেঠিমা কি হয়েছে তোমার? জেঠিমা, জেঠিমা কি হয়েছে? মা, আমি তো কাউকে দেখছি না এখানে, আমি কি করব জেঠিমা? জেঠিমা, ওই তো রণদা যাচ্ছে। ও রণদা, রণদা, ও রণদা, কি হলো পূজা? রণদা, দেখো না তুমি আমার জেঠিমার কি হয়েছে? তুমি তো হাড়ের ডাক্তার, ভালো ডাক্তার, তো তুমি বিদেশে যাও, একটু দেখো না আমার জেঠিমার কি হয়েছে। পূজা, রণদা, হ্যাঁ। আমার তো একটা পেন খাতা দরকার ও আছে। দেখো জেঠিমার ব্যাগে সবসময় পেন খাতা থাকে, দেখো দেখো, চেন খোলো, হ্যাঁ তো দেখো, দেখো আমার জেঠিমার কি হলো। রণদা শিগগিরই, তুমি তো বড় ডাক্তার না রণদা, আমার জেঠিমাকে ঠিক করে দাও তুমি। পূজা, হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি ওষুধটা গিয়ে নিয়ে আয়। দাও দাও, আমি শিগগিরই ওষুধ নিয়ে আসছি। তুমি একটু জেঠিমাকে দেখো, হ্যাঁ এখানটায়। জেঠিমা, এখানে পূজা, মাথাটা তাড়াতাড়ি রাখো। ওষুধটা গিয়ে নিয়ে হ্যাঁ, যাবে যা। দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। রণদা তুমি একটু জেঠিমাকে দেখো, হ্যাঁ আমি এক্ষুনি আনছি। ঠিক আছে, আপনি সুস্থ হবেন এক্ষুনি। রণদা, হ্যাঁ। এই যে ওষুধ নিয়ে ওষুধটা আসছি। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, শিগগিরই নাও তুমি, আমার জেঠিমাকে দাও। এই যে জলের বোতল। আচ্ছা, এই ওই ওষুধটা খাই দে দাদু। জেঠিমা, দিয়ে দাও মুখে। এই নাও জেঠিমা, ওকে বসো জেঠিমা, পূজা, আস্তে আস্তে। হ্যাঁ, তুমি ওনাকে নিয়ে না, হ্যাঁ, তুই ওনাকে নিয়ে বাড়ি নিয়ে ছিল, তুমি আচ্ছা একটু আচ্ছা, সুস্থ হয়ে যাবে এখানে। হ্যাঁ, ঠিক আছে রণদা, আজকে তুমি না থাকলে আমি আমার আসলাম। জেঠিমার কি হতো। ঠিক আছে হ্যাঁ, পূজা, ঠিক বাড়ি আছে। নিয়ে যাও, উনি সুস্থ হ্যাঁ, হয়ে যাবে হ্যাঁ, এখানে। ঠিক আছে জেঠিমা, ঠিক আছে তো এখন তুমি জেঠিমা, ঠিক আছে, এবার তুমি সুস্থ হয়ে যাও। ভালো লাগছে না? আরে পূজা, বললাম না মা তুমি কি করছো? আর এই নোংরার মধ্যে কেন বসে আছো? তো অ্যালার্জি হয়ে যাবে। দিদিমণি বলো না, জেঠিমা মাথা ঘুরে পড়ে মাথা ঘুরে গেছিল। পড়ে গেছে মানে? হ্যাঁ, মা তুমি ঠিক আছো ওই মা? তো রণদা একটা ওষুধ দিল লিখে, তাই খাওয়ালাম, এখন মা সুস্থ। এই, কে নাকি এটা ওষুধ লিখে দিয়েছে, তুই খেলে আমার মার তো শরীর খারাপ হয়ে যাবে, আর মায়ের কিছু হয়েও তো যেতে পারে। না, এখন আমার আমি মায়ের অনেক জীবনটাও তো সুস্থ। চলে যেতে পারে। আর চলো তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাবো। দাঁড়া, একটু ধর আমায়, আমি এখন অনেকটা সুস্থ। পূজা, মাকে ধর, ওষুধটা মাকে নিয়ে খেয়ে। ডাক্তারখানায় যাবো। না দিদিমণি, ডাক্তারের কাছে যেতে হবে না। জেঠিমা বলে না তোমার শরীরটা ঠিক আছে না এখন? এখন খুব ভালো। কে নাকি রণ, ওই রাখাল একটা অশিক্ষিত ছেলে মাকে একটা কি ভুলভাল ওষুধ কিনে খাইয়ে দিল, আমার মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়ী হবে? দিদিমণি শোনো, রণদা ভুলভাল কোনো ওষুধ লিখে দেয়নি, তুমি জানো না রণদা একটা হাড়ের ডাক্তার, বিদেশের ডাক্তার। রণদা বিদেশে যায় অপারেশন করতে, তুমি জানো না? বলছো কি পূজা? হ্যাঁ, ব্যাগটা রণদা নিয়ে খুব নে। বড় একটা ডাক্তার, ব্যাগটা ঠিক নে। আছে? ওই হ্যাঁ। জন্যই রণ হ্যাঁ, বলছিল জেঠিমা। 5 লাখ টাকা বিদেশে। ওকে স্যার, এইবার বুঝলাম। ঠিক আছে চল পূজা, মাকে ধর, মা, আমাকে দে। চলো জেঠিমা। এখন অনেকটা ঠিক আছে বাবা, অনেকটা ভালো লাগছে। আচ্ছা মা, তুমি যে কাজের জন্য এসেছিলে, আজকে 10 দিন হয়ে গেল, আমরা বাড়িও ফিরে যাচ্ছি, কিন্তু তুমি যে কাজের জন্য এসেছিলে সেই কাজটা কিন্তু তোমাকে করতে দেখলাম না। কাজটা কি হয়েছে তোমার? না রে মা, সেই কাজটা হয়নি বলেই তো মনটা খারাপ লাগছে, জানিস তো, সেই কাজটা হয়নি রে মা। কিন্তু মা, আমার না এই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কেন, তোর মনটা একটু কেমন লাগছে, খুশি খুশি কেন? সত্যি কথা বলতে মা, কি বলো তো, আমি এই গ্রামটাকে না খুব ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলতে জানো মা, সেদিনকারে যে ছেলেটা, যে রাখাল ছেলেটা ঘাস কাটছিল, ওকে না আমার খুব পছন্দ হয়েছে মা। তাই? হ্যাঁ মা। তাহলে ঠাকুর তো মনে হয় মুখ তুলে চেয়েছে রে মা, আমি তো মনে মনে এটাই চেয়েছি। জানিস মা, আমি তোকে কথাটা বলিনি, জানিস কেন এসেছি আমি এই গ্রামে? জানিস? কি বলছো কি মা?
খায়নি বাবা, জানিস না। ঠিক আছে মা, আমি আন্টির সঙ্গে যে কথা বলবো। চলো মা, তুমি দুঃখ করো না। দেখ, তোর দাদু তো দোষটা করেছে না, তোর দাদু তো তার জন্য শাস্তিটা পেয়েছে না, বল। সেটাই আমি ওনাকে বুঝিয়ে বলবো। দোষী আমার দাদু, আমার বাবা না, আমার মা না, আমিও না। সেখানে দোষটা কেন আমরা ভাগিয়ে নেবো বলো তো মা? চলো আমি যে কথা বলবো। মা, উনি কে ঘাস কাটছে? গৌরী দেবী, রনর মা। মা, গৌরী দেবী, আমি চলে যাচ্ছি, আপনি আর একবার ভেবে দিন। না না, কোনো ভাবাভাবি নেই এতে। বৌদি, আপনি যত তাড়াতাড়ি আমাদের গ্রাম থেকে যাবেন ততই মঙ্গল আমাদের গ্রামের হবে, ঠিক আছে? যান আপনারা, আসুন। আন্টি, আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে সত্যি ঘটনা জানার আপনার খুবই দরকার। আমার দাদু পাপ করেছে, কিন্তু আমার বাবা পাপ করেনি, আমার মাও কোনো পাপ করেনি। আর আমার দাদুর পাপের শাস্তি আমার বাবা পেয়েছে। যেদিন লটারিতে যে টাকাটা পেয়েছিল না, গ্রামে কোন কাকাটা, নগেন কাকা, সেই টাকাটা আমার দাদু চুরি করেছিল, রনর বাবা চুরি করেনি। সেই টাকাটা না নিয়ে আমার দাদু কলকাতায় চলে গেছে, যে ব্যবসা খাটিয়ে আজ এত নাম দৌলত সব কিছু করেছে। সেই টাকাটা কিন্তু আমার দাদু ভোগ করতে পারেনি। আমার দাদু অ্যাক্সিডেন্টে মারা গেছে, উনি বেঁচে নেই। আর আমার বাবা প্যারালাইজ হয়ে বিছনা শয্যা। আমার একটু ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে। আমার বাবা পুরো বিছনা শয্যা হয়ে আছে। এটাই আমার মা তোমাকে বলতে এসেছিল। তার বিনিময়ে আমার মা তোমাকে 10 লাখ টাকাও দিতে এসেছিল, সেখানেও তুমি না করেছো। কিন্তু দোষটা তো আঙ্কেলও করেনি। এবার সেই পাপের, হ্যাঁ আমি বুঝছি আপনার সঙ্গে অন্যায় হয়েছে, সেই পাপের কারণে আঙ্কেল নিজে আত্মহত্যা করেছে। সেটা শুধু আমার দাদুর জন্য, কিন্তু আমার বাবা মা তো কোনো অন্যায় করেনি আন্টি। আমার বাবা বিছনা শয্যা মরে যাওয়ার মতন হয়ে গেছে। ঠিকই বলেছিস মা, তুই সত্যিই তো দোষ করেছে একজন, শাস্তি পেয়েছে আর একজন। আমি এতদিন অভিমান করেছিলাম বৌদি আপনার উপরে, বিশ্বাস করুন কি করব, এমন পরিস্থিতি হয়েছিল তখন আমার বাবাটাও মারা গেল। আমার মনের মধ্যে খুব কষ্ট ছিল, তাই জন্যই আমি কিছু বুঝতে পারছিলাম না। যাক মা, তুই আজকে আমার চোখটা খুলে দিলি, ঠিক আছে? দেখেন দিদি, একটা কথা বলে, আমার রমা কিন্তু আপনার ছেলে রনকে কিন্তু পছন্দ করেছে। কি আপনি বলছেন বৌদি? হ্যাঁ, ওকে পছন্দ করেছে। আপনি একবার ভেবে দেখুন না, তাহলে হয়তো কিছুটা হলেও আমার এই পাপটা একটু খণ্ডাবে। ঠিক আছে, চলো মা, আমার ছেলে সামনেই রয়েছে, চলো ওর কাছে যাই, চলো। চলো। কত বড় বড় হয়ে গেছে। রনু বাবা, হ্যাঁ মা, বাবা, আমার একটা আদেশ আছে তোমার কাছে। কি আদেশ মা? তোমার তো আমি ছোটবেলা থেকে তোমার আদেশ আমি পালন করছি মা, বলো ওই কি যে আদেশ? সোমা বৌদি এসছে না শহর থেকে, হ্যাঁ, ওই যে বৌদির মেয়ে রমা, আমি চাই তোমার সাথে রমার বিয়ে হোক। মা, আমি ওকে না মনে মনে না, আমি ভাবছিলাম যে কথাটা বলবো, তুমি আমার কথাটা বলেছো তো মা, এটা আমার তাহলে তোমারও পছন্দ রমাকে? হ্যাঁ, আমারও ঠিক খুব আছে, পছন্দ। আমারও পছন্দ রমাকে, ঠিক আছে। রমা মা, রমা মা। হ্যাঁ আন্টি, ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, হ্যাঁ? আমরা কিন্তু আজকেই চলে যাচ্ছি। ঠিক আছে, তো তো তোমরা চলে যাও, আমি এদিকে সব ব্যবস্থা করছি, আমি মাকে নিয়ে পরে তোমাদের ওখানে ঠিক কলকাতা আছে, কিন্তু তাড়াতাড়ি যাবেন। যাবো। একদম একদম। আর এবার থেকে আর অশিক্ষিত বলবো না, আমি সবই জানতে পেরেছি। আপনি বড় একটা ডাক্তার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।